আমি আলহাজ ধনবাড়ি টাঙ্গাইল থেকে বলছি। আসলে আমি অনেকদিন ধরে এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি। কয়েকবার আমি হালকা পাতলা ইমেল টাইপ করেছি, কিন্তু অতটা ভালো লিখতে পারি না। লাস্ট লিখতে শুরু করেছিলাম, অর্ধেক পর্যন্ত লিখেছিলাম, বাট সময়ের কারণে আর লিখতে পারিনি। ঘটনার যেহেতু মোটামুটি বড় ধরনেরই, আর আমি এইবার অ্যাডমিশন ক্যান্ডিডেট, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, তো আমাকে ভালো পরিমাণে পড়াশোনা করতে হয়, তাই আমার কাছে এরকম সময় নেই যে আমি অনেকক্ষণ ধরে টাইপ করে আমি পাঠাবো। তাই আমি পাঠাচ্ছি আপনাকে অডিও আকারে। যদি ভালো লাগে ঘটনাটা আপনি শেয়ার করবেন। আর হ্যাঁ, ঘটনাটা একটু বড় হবে, যদি যে কোনো পার্ট যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কাজ করতে পারেন, ঘটনাটা কেটে যতটুকু ভালো লাগে অতটুকু প্রচার করতে পারেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে আমার নানার সাথে ঘটা। এটা ধরতে পারেন আপনি একজন মানুষের পুরো লাইফের ঘটনা বলতে পারেন, মানে ছোট থেকে বড় মৃত্যু পর্যন্ত ঘটনা। তো আমার নানা যখন ছোট, আগে বলে নিই, আমার নানার বাড়ির পাশে ছিল ছোট্ট নদী, ঝিনাই নদী যাকে বলে। তো একটা সময় ছিল যখন এই নদী দিয়ে বর্ষাকালে নৌকা যেত। নৌকা দিয়ে মানে মানুষ এখন যেরকম আমরা নৌকা ভ্রমণে বের হই, ওই রকম নৌকার ভিতরে গান বাজনা করতো, অনেকেই জানে। তো আমাদের নানির বাড়ির কিছু দূরে একটা হাট ছিল, ওই হাট থেকে প্রতি বছরই নৌকা যেত। তো আমার নানা তখন ছোট, 10-11 বছর বয়স। ওইরকমই একদিন নৌকা যাচ্ছিল। আমার নানার যিনি মা, উনি ওই দিন মুড়ি ভাজছিলেন। গ্রামের মহিলারা মুড়ি ভাজছিলেন। তখন নানা ওই পকেটে করে ভাজা গরম মুড়ি নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালেন। এই যে নৌকাগুলো আসছে, তো নানাকে তারা তুলে নেয়, যেহেতু অনেকেরই পরিচিত ছিল। তারপর নানা যায়। তো আমাদের এই এলাকায় এরকম একটা আছে যে ভাজা মুড়ি নিয়ে যদি কেউ দুপুরবেলা বা বাইরে দিয়ে ঘোরাফেরা করে, তাহলে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের আছর তার উপর পড়ার সম্ভাবনা রয়েছে আর কি। তো নানা নৌকা দিয়ে যাচ্ছেন, যেতে মানে এরপর যে ঘটনাটা ঘটেছে সেটা নানার মুখে শোনা, আমি শুনিনি, আমার মা শুনেছে, আমি আমার মার মুখে শুনেছি। তো হঠাৎ যাওয়ার সময় দেখলেন নদীর ধারে বড় বড় 3টা, এখন কি বলবো, আমাদের এলাকায় স্থানীয় ভাষায় গাছগুলোকে বলে গামার গাছ, এখন ভালো নামটা আমার জানা নেই। তো দেখলেও যে প্রথমে ওই 3টা গাছের প্রথমে দেখলো একটা গাছের ভিতরে একটা অদ্ভুত ধরনের মানুষ। দেখা গেল যে লোকটার মনে হয় মানে চোখ নেই, এরকম একজন মানুষ। আমি বলছি না যে ভয়ঙ্কর কিছু, ভয়ঙ্কর নয়, তবে আমরা যেরকম দেখি যে অন্ধ লোক যারা থাকে সেরকম। তারপরে দেখলেন একটা গাছে মানুষগুলো কিন্তু বেশি বয়স্ক না, প্রায় নানার সমবয়সী, বসে আছে আরেকজন, যার কিনা পা নেই, তিনি আসলে পঙ্গু বলতে পারেন এইরকম। তারপরে সেম আরো একটা গাছে দেখলেন এরকমই। ওই লোকটার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, দেখলেন ভালো মানুষই উনি। তো এই অবস্থা যাচ্ছেন। তো এগুলো দেখার পরে হঠাৎ করেই আমার নানার, আসলে কোনো ভয়ের কিছু না, কোনো কিছু না, হঠাৎ করেই আমার নানার মাথাটা কেমন যেন একটু ঘুরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর তার তো আর কিছু মনে নেই। তারপর তার যখন জ্ঞান ফিরল, দেখে যে তিনি বাড়িতে শুয়ে আছে, কবিরাজ আসছে, তার মা কান্না করতেছে এরকম। পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। পরে বললো যে তুই নৌকাতে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। কবিরাজকে জিজ্ঞেস করা হলো। কবিরাজ পরে নানাকে বললো যে তুমি কিছু দেখেছো কিনা, বা তোমার সাথে কিছু হয়েছে কিনা। পরে এগুলো বলার পরে কবিরাজ যা বলল যে এই 3জন হচ্ছে, মানে 3জনকে কবিরাজের ভাষায় বলে মাদার। এখন নামটা আপনাদের কাছে হতে পারে, নতুন হতে পারে। আমি ইংরেজি মাদার এটার কথা বলছি না, মানে নামই মাদার বলেছেন কবিরাজ, যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মানে পঙ্গু থাকে আর কি। এই জিনগুলো, তখন তো আর তারা জিন বলেনি, যে এই মাদারের বৈশিষ্ট্য হচ্ছে তারা থাকে পঙ্গু, তারা শারীরিক ভাবে বিকৃত থাকে। তো নানাকে যে 3জন আছর করেছে, একজন হচ্ছে কানা, তাদের মধ্যে একজন হচ্ছে বুবা, আর একজনের হচ্ছে হাতে পায়ে সমস্যা, পঙ্গু বলতে পারেন এরকম। তো আরেকটা কথা হচ্ছে যে এরা এমন এক ধরনের
জীব যাদেরকে মানে ছাড়ানো সম্ভব নয়। কবিরাজ বলল যে এদেরকে কোনো কবিরাজ ছাড়াতে পারবে না, যতদিন নানা বেঁচে থাকবে লাইফ টাইম নানার সাথে তারা থাকবেই। এটা ঘটনা। তারপর একটা জিনিস লক্ষ্য করা গেল যে কিছুদিনের মধ্যেই আমার নানা সুস্থ হয়ে গেলেন। তার সাথে এই ধরনের ঘটনা আর ঘটলো না। তবে নানার সাথে যে এই জিনিসগুলো ছিল, নানা তারপর থেকে কিছু সমস্যা হলো। যেমন ধরেন আমার নানা করতে পারতো না, এই কারোর সাথে এক বিছানায় থাকতে পারতো না। একজন মানুষ খাবার খেয়ে যদি দেয় না, একজনকে হালকা খেয়ে তারপর দেয়, এই ধরনের একজনের খাওয়া খাবার নানা খেতে পারতো না। এই ধরনের ঘটনাগুলো ঘটতো। তারপর সেকেন্ড যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার নানা তখন যুবক ছোটবেলা থেকে এই ধরনের জিনিস সাথে বড় হয়ে এই ধরনের জিনিসের প্রতি আমার নানার আগ্রহটা খুব বেড়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই নানা একজন কবিরাজের কাছে যায় যে তার কাছে এই ধরনের তন্ত্র মন্ত্র শিখবে। তো কবিরাজ বলে যদি তুমি এগুলো শিখতে চাও তাহলে তোমাকে এই করতে হবে কি, যে একজন হিন্দু, যারা আপনারা অনেকে হয়তো জানেন যে হিন্দুদের মধ্যে বিশেষ কিছু শ্রেণী রয়েছে যারা মারা গেলে তাদেরকে দাহ করা হয় না, তাদেরকে কবর দেওয়া হয়। এই ধরনের বলছে এই ধরনের কোনো হিন্দু মেয়ের লাশ যদি তুমি গলাকে টানতে পারো তাহলে আমি তোমাকে শেখাবো। এটা বলেছিল নানাকে। তো নানা রাজি হয়েছিল, এই খুঁজে ছিল। তখনও ছিল বর্ষাকাল। নানা আমার নানার মাকে বললেন ঠিক আছে আমি নদী থেকে মাছ মেরে আনি। তখন নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। মাছ মেরে আনতে গিয়েছে, কি বলে এটাকে, ওই আমাদের গ্রামের ভাষায় বলে তৈরা, যেটা ওই হাত দিয়ে ছুড়ে দেওয়ার মাধ্যমে মাছ ধরা হয়। তো এই ধরনেরই মাছ নদী ভেলা দিয়ে নদী উপারে গেলেন। নদী যেহেতু বেশি বড় নয়, ছোট নদী, উপারে গিয়ে নানা মাছ মারছেন। ওপারে ওই নদীর যে হালকা চর রয়েছে ছোট ছোট, সেগুলোতে মানে যখন এই সিজন থাকে, সিজনের আগে মানুষ পাট গাড়ে। পাট গাড়লে এবার একটু পানি আগে এসে পড়ছিল, এই জন্য আর পাট তারা কাটতে পারেনি, মানে এখনো পাট রয়েছে। সেই পাট ক্ষেতের সাইড দিয়ে মনে করেন অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়, ওই দিক দিয়ে জাল ফেললে মানে ভালো পরিমাণ মাছ পাওয়া যায় আর কি। এই ধরনের মাছ মারতে থাকলেন। মাছ মারতে মারতে নানা হঠাৎ করে দেখলেন যে উজানের দিকে তাকালেন। উজানের দিকে তাকিয়ে দেখে যে কি একটা ছোট্ট একটা জিনিস ভেসে আসছে। বুঝতে পারলেন না প্রথমে, পরে যখন কাছে আসলো তখন দেখে না, এটা আসলে অন্য কিছু না, একটা মানুষের মাথা। আরো যখন কাছে আসলো তখন তিনি দেখতে পেলেন শুধু মানুষের মাথা নয়, এটা একটা মহিলার মাথা। এখন নানা ভাবলেন যে যেহেতু কবিরাজ আমাকে এরকম একটা মাথা নিতেই বলেছে, তো দেখি মাথাটা নিয়ে কাজ হয় কিনা। মাথাটা আমার নানা নিলেন বলতে প্রথমে জাল ফেললেন, মাথাটা আনলেন, মহিলার মাথা এনে ওই মাছ রাখার যে পাত্রটা, সেই পাত্রটার ভিতরে মাথাটা রাখলেন। রেখে নানা আবার মাছ মারতে শুরু করলেন। মাছ আবার মেরে যখন পুনরায় মাছ ওই পাত্রে রাখতে গিয়ে দেখে যে না, ওইখানে মাথাটা নেই, মাথাটা ভেসে যাচ্ছে। ভাবলেন হয়তো বা নিজের অসতর্কতার কারণেই মাছ পড়ে গেছে। এই জন্য নানা ভয় পাননি ওইভাবে। আর সত্যি কথা বলতে কি, তারপর ওটা কি করলেন, আবার ধরে আনলেন। ধরে এনে আবার নানা এর ভিতরে রাখলেন, এই কি মাছ রাখার পাত্রের ভিতরে রাখলেন। সেকেন্ড টাইম রেখে আবার মাছ মারা শুরু করে দিলেন। আরেকবার মাছ মেরে রাখতে যাবেন, তখন দেখেন যে না, এখনো নেই, সেটা আবার ভেসে যাচ্ছে। এবার নানা বললেন হয়তোবা পানির ঢেউ বা উঁচু নিচু এই ধরনের কোনো কিছু হতে পারে। তিনি কি করলেন, সেটা নিয়ে আবার পাত্রের ভিতরে রাখলেন। রেখে এবার উপরে রেখে আসলেন, মানে শুকনো টাইপের জায়গা বা এরকম যেখানে পাটের ইয়ের সাথে মানে আটকে রাখা যায়, এরকম একটা জায়গা যাতে পড়তে না পারে, আমি বোঝাতে চাচ্ছি আর কি। এই জায়গায় রাখলেন, রেখে মাছ মারা শুরু করলেন। যখন আবার মারতে গেলেন দেখেন যে পুনরায় সে একইভাবে পড়ে গিয়েছে। তখন কিন্তু নানা শিওর ছিলেন যে এটা পড়া সম্ভব নয়। তখন কিন্তু খুব ভয় পেয়েছেন। আর আপনারাই ভেবে দেখুন যারা শুনছেন, যে এরকম একটাই পরিস্থিতি, নদীর উপর আপনি দাঁড়িয়ে আছেন, কেউ নাই, চতুর্থ সাইডে পাট ক্ষেত, আর মাঝখানে আপনি একা দাঁড়িয়ে আছেন, আর আপনার সাথে একটা মানুষের মাথা যেখানে আপনি সরে যাচ্ছে। কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে? এই ধরনের পরিস্থিতি এখন নানা মনে করেন ভয়ে জবুথবু হয়ে গেছে। আর তিনি মনে করেন আসার মতো পরিস্থিতি নেই, তিনি কি করবেন? কিন্তু হ্যাঁ, ভয় পেলে তো চলবে না, তাই না? যখন যদি ভয় পায় তাহলে তারও জীবন শেষ। তাই কি করলেন, নানা আল্লাহর নাম নিয়ে ভেলাতে উঠলেন।
ভেলাতে উঠলেন। তবে যতটুকু ভয় তিনি ওখানে পেয়েছেন ততটুকু তার থেকে বেশি ভয় পেয়েছেন যে নদীর মাঝখানে যদি আমি যাই, তখন যদি নিচ থেকে আমার ভেলাটা টান দেওয়া হয় বা নিচ থেকে আমার পাটা ধরা হয়, তখন আমার কি পরিস্থিতি হবে ভেবে দেখুন। এইটাই কিন্তু সব থেকে বড় ভয়, যে এরকম একটা পরিস্থিতির পর একা নদী পার হয়ে যাওয়া, এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। যাই হোক, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বাড়িতে চলে আসলেন, কিন্তু যতটুকু ঘটেছে একজন মানুষের ভয় পাওয়ার জন্য ততটুকুই যথেষ্ট। তাই ভয়ে নানার জ্বর এসে পড়েছে। নানার মা, তিনি তো জানতেনই তার ছেলে কিরকম, তার ছেলের স্বভাব জানা আছে। তো জ্বর আসার পরে বললেন যে তোর কিছু হয়েছে কিনা, মাছ মারতে গিয়ে কোনো ভয় পেয়েছিস কিনা বা কারোর সাথে কোনো কিছু করেছিস কিনা। পরে নানা বললো হ্যাঁ, এই ধরনের ঘটনা। পরে কি করলো, নানাকে নিয়ে গেল কবিরাজের কাছে। কবিরাজ পরে নানাকে মানে সুস্থ করে তুলেছেন আর কি। তো কিছুদিন জ্বরে ভুগেছেন, 10-15 দিনের মতো এরকম। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনাটা এখন আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন নানা যুবক বিয়ে করেছেন, তার কিছু বছর পরে বিয়ে করেছেন, ওই যে কবিরাজ বলেছিল মানুষের মাথা আনতে। তো নানা একদিন যথারীতি বিকেলবেলা বাজার থেকে আসছেন। আসার পথে দেখেন এই বাজারের সাইডে কিন্তু এরকম হিন্দুদের বাড়ি ছিল, এরকম এই জাতের হিন্দু যাদেরকে এই যে মরার পরে কবর দেওয়া হয়। তো দেখলেন যে এই বাড়িতে একজন মহিলা মারা গেছে। তো নানা খুশি হলেন, কারণ অনেকদিন ধরেই তিনি খুঁজছেন এরকম একটা জিনিস, কিন্তু পাচ্ছেন না। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, তিনি এবার কাজ করবেন। এই ভাবনা করে তিনি বাজার থেকে একটু দেরিতে ফিরলেন। বাজারের থেকে তিনি সন্ধ্যাবেলা একটা চাপাতি কিনলেন, নতুন চাপাতি কিনে যখন রাত হয়ে গেল মোটামুটি, তখন তো অনেক আগের কথা বলছি, মানুষ ঘুমিয়ে পড়তো সন্ধ্যার পরই। তো রাত হয়ে গেল, তখন নানা কি করলেন, সেই চাপাতিটা নিয়ে গিয়ে কবরটা খুললেন, রাত্রি ঘুরে লাশের মাথাটা কাটলেন। আর এই যে আমরা অন্যান্য ভৌতিক গল্পে যেরকম শুনি যে হাত টেনে ধরেছে, পা টেনে ধরেছে বা কথা বলছে, এরকম কিছু আসলে ঘটেনি না। মানে খুবই সিম্পলি মাথাটা কেটে নিয়ে চলে আসছে আমার নানা। আসলে হয়তোবা এখানে একটা সাহসের বিষয়ও কাজ করে। আমার নানা ছিলেন খুব সাহসী, তাই হয়তোবা এই ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটেনি। তো মাথা কেটে আনলেন, কিন্তু কেটে এনে এখন বাড়িতে নিয়ে যেতে পারছেন না, কারণ বাড়িতে নিয়ে গেলে আমার নানি যদি শুনে তাহলে তো অবস্থা খারাপ। তাই আর বাড়িতে নিয়ে যায় নাই। বাড়িতে না নিয়ে বাড়ির থেকে একটু দূরে এই ক্ষেত ছিল, ক্ষেতের ভিতরে মানে তখন ধান কেটেছে, ধান কাটার পরে তো ক্ষেতগুলো খালি থাকে, সেই ক্ষেতের ভিতরে মাটিতে পুঁতে রেখেছেন, একটা মাটির পাতিলের ভিতরে করে পুঁতে রেখেছেন। পুঁতে রেখে বাড়িতে আসছেন। বাড়িতে এসে ঘুমিয়েছেন। তখন আমার নানির একটা সন্তানও হয়েছে, ছোট আর কি, 1-1.5 বছর বয়স হবে। এসেছেন, আসার পর তিনি ঘুমিয়েছেন খাওয়া দাওয়া করে। যখন ঘুমিয়েছেন হালকা হালকা রাত্রিবেলা, তখন দেখেন যে টিনের চালের উপর কি যেন হাঁটা চলা করছে, খুবই বেশি শব্দ করে হাঁটা চলা করছে আর কি। মানে টিনের চাল ভেঙে ফেলবে এইরকম একটা পরিস্থিতি। আমার নানা তো বুঝতে পারলেন যে হ্যাঁ, এই জন্যই তো ঘটনাটা হচ্ছে। আর আমার নানি কিন্তু ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে নানাকে তো ধরলেন যে তুমি কি করে এসেছো, আমাকে এটা বলতেই হবে, কিছু না করলে এরকম ঘটনা ঘটা কথা ছিল না, তুমি কি করে এসেছো সেটা বলো। নানা বলবেন না পরে বললেন যে হ্যাঁ, এই ধরনের একটা ঘটনা করে এসেছি আমি। নানি বললেন যে যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে কি একটা ভিত করবে করে আসো, তোমার ঘরে ছোট বাচ্চা আছে, তোমার এটার প্রতি কোনো মায়া নেই, তুমি এই ধরনের কাজ করে আসছো, যদি তোমার ছেলের কিছু হয়ে যায় তখন মায়েরা যা বলে আর কি। এইরকম এই শোনার পর আমার নানা কি করলেন, সেই মাথাটা নিয়ে বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পাতিল সহ সেই পুকুরের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর নানা ঘুমালেন। ওই দিন ঘুমানোর পর নানা আসলেন। আসার পর শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর এই ধরনের পরিস্থিতি আরো একটু হলো যে তুই আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিলি না, মানে টিনের চালে বলছে, সে তখন কথা বলছে যে আমার জিনিস তুই আমাকে ফিরিয়ে দিলি না, তুই পুকুরে ফেলে দিলি, এই জন্য তোর করতে হবে, শাস্তি পেতে হবে, এই ধরনের কথাবার্তা, মানে ভয় দেখানো আর কি। নানা কিন্তু ভয় পাওয়ার মানুষ নয়, আর নানিকেও সাহস দিচ্ছেন যে না, কিছু হবে না, তুমি ভয় পেও না, এই ধরনের কিছু হবে না। তো এই হলো কথা। তারপর দিনটা গেছে। তার কিছুদিন পর ছিল ঈদ।
ঈদের ভিতরে আপনারা জানেন যে মেয়েরা তাদের বাপের বাড়িতে ঘুরতে আসে। তো আমার নানার যে বোন ছিল, সেই বোন নানার বাড়িতে ঘুরতে আসছেন। ঘুরতে আসার পর তার ছিল দুটো ছেলে। তো ঈদের দিন খাওয়া দাওয়া করেছে সবাই, খাওয়া দাওয়া করে বড় পাতিল, সেই পাতিল আমার নানার বোন ধুতে নিয়ে গেছেন সেই পুকুরে, যেই পুকুরে ওটা ফেলে আছে। এটা কিন্তু কেউ জানে না, শুধু আমার নানাই জানে। ফেলার পর যখন এই আমার নানার বোন পাতিলটা ধৌত করছেন, তার দুটো ছেলে গেছে পুকুরে, কিন্তু তখন পানি নেই, অতটা হাঁটু পানি এরকম। তার ছেলে দুটো কত বছর, 7-8 বছরের ছেলে হবে, মানে মোটামুটি বড়ই গিয়েছে। তারপর যখন পাতিল ধৌত করছে, তার ছেলে দুটো তার পিছনে দাঁড়িয়ে আছে, পাতিল ধুয়ে মহিলা বাড়িতে চলে গেছে। তো বাড়িতে চলে গিয়ে তারপর দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার সময় হবে, তখন মানে খুঁজছে তার ছেলেদেরকে, কোথায় পাচ্ছে না, কোথায় গেল, এখানেও নেই, এখানে নেই। পরে বললো যে হ্যাঁ, আমি যে করলাম, এই পাতিল ধুলাম, তখন আমার পিছনে দাঁড়িয়ে ছিল, দেখি তো পুকুরে ছিল কিনা। পর বলতেছে যে তুমি কি পাগল হলে নাকি, পুকুরে তো পানিই নেই বেশি, সেখানে কিভাবে যাবে? বললো যে তাও দেখে আসি। তারপর গেল পুকুরে দেখতে, দেখার পর তারপর পুকুরে খোঁজা হলো। পুকুরের ভিতরে পানি বেশি নেই, আমি আগে বলেছি। পুকুরের চারদিকে পরিষ্কারই, এক সাইডে কর্নার, মানে যে সাইডে পাতিল ধুয়েছে তার অপোজিট সাইডে কিছু কি রয়েছে, পানার ধরনের কিছু রয়েছে এরকম। তারপর সারাই খোঁজার পর যখন ওই পানার ওইখানে যাওয়া হলো, দেখে পুকুরটা ভালোই বড় ছিল, 20-25 ফিট এরকম, এর থেকে বেশি হবে, 30-40 ফিট হবে। এইরকম দূরে যাওয়ার পরে দেখে যে না, সেই পানার ভিতরে বাচ্চা দুটা মরে পড়ে আছে, কেউ দেখে। তো যাই হোক, পরদিন নানা স্বপ্নে ঘুমায়নি, মানে সবাই তো কান্নাকাটি, এরকম একটা পরিবেশ, মারা গেছে। তখনও কিন্তু কেউ জানে না যে এটা অলৌকিক কোনো ঘটনা হতে পারে। আমার নানাও কিন্তু জানেন না, তিনি যথারীতি রাত্রে ঘুমিয়েছেন। সবাই তার 2-1 দিন পর আর কি এরকম সুখ হালকা কাটার পর, তারপর নানা স্বপ্নে দেখছেন, যে স্বপ্নে এসে বলছে যে তুই যে আমার জিনিসটা ফিরিয়ে দিলি না, এই দেখ তোর জিনিস নিয়ে গেলাম, এরকম দেখিস আমি নিতেই থাকবো, এরকম একটা থ্রেট নানাকে দেয়। তারপর আমার নানা কিন্তু বুঝতে পারে যে ঘটনাটা আসলে কি। অনেক বড় হয়ে গেছে দেখি, বাকিগুলো আর পরে বলতে হবে। যদি ভালো লাগে এটা প্লে করবেন, আর প্লে করলেও আমি এরপরে পাঠাবো, আর না করলেও পাঠাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।